আজ আমরা সরাসরি চলে যাব ত্রিপুরার চাউমানু বিধানসভা কেন্দ্রে। দেখুন, এই পর্যালোচনার উদ্দেশ্য কোনো দলকে জেতানো বা হারানো নয়। আসল উদ্দেশ্য হল ডেটা আর তথ্যের মধ্যে দিয়ে এটা বোঝা যে কীভাবে মানুষের জীবনযাত্রার মান আরও একটু ভালো করা যায়। মানে এটা সুশাসনের জন্য তথ্যের ব্যবহার, ভোটারদের টার্গেট করার জন্য নয়। চলুন গভীরে যাওয়া যাক। চাউমানু বিধানসভা কেন্দ্র নম্বর ৪৯, ত্রিপুরার পাহাড়ি অঞ্চলের একটি তপশিলি উপজাতি সংরক্ষিত আসন। এখানকার রাজনীতি, অর্থনীতি, সমাজ সবকিছুই এই পাহাড় আর জঙ্গলকে ঘিরে আবর্তিত হয়। এখানকার মানুষের জীবন আর জীবিকা দুটোই প্রকৃতির হাতে বাঁধা। তাই এখানকার কোনো সমস্যার সমাধান খুঁজতে গেলে সবার আগে এই মাটির টানটা বুঝতে হবে। তো আমাদের এই বিশ্লেষণটা মোট ৬টা ভাগে এগোবে। প্রথমে আমরা চাউমানুর মাটির কাছাকাছি গিয়ে বাস্তব পরিস্থিতিটা বুঝব। তারপর ভোটের সংখ্যাগুলোর ভেতরের গল্পটা খোঁজার চেষ্টা করব। এরপরে আমরা দেখব এই রাজনৈতিক বদলের আসল কারণটা কি, কিভাবে বিশ্বাস ফিরিয়ে আনা যায়, আর সবশেষে সুশাসনের জন্য একটা নীল নকশা আর একটা ঐক্যবদ্ধ ভবিষ্যতের রূপরেখা নিয়ে কথা বলব। যে কোনো বিশ্লেষণ শুরু করতে হয় মানুষকে দিয়ে, মাটিকে দিয়ে। চাউমানুর আসল সত্যিটা কি, এখানকার মানুষ কারা, তারা কিভাবে বাঁচেন, আর তাদের রোজগার লড়াইটাই বা কী নিয়ে। চলুন প্রথমে সেই বিষয়গুলোই একটু কাছ থেকে দেখি। চাউমানুরের জনসংখ্যার প্রায় ৯২% তপশিলি উপজাতি, মানে এখানকার প্রায় সব মানুষই আদিবাসী সম্প্রদায়ের, প্রধানত ত্রিপুরী, রিয়াং আর জামাতিয়া সম্প্রদায়ের বাস এখানে। তারা নিজেদের মধ্যে ককবরক, চাকমা বা বাংলা ভাষায় কথা বলেন। তাদের জীবনটা, তাদের রুজিরুটি সবকিছুই এই মাটির সাথে বাঁধা। জুম চাষের মতো চিরাচরিত কৃষি পদ্ধতি আজও তাদের অর্থনীতি আর সংস্কৃতির মূল ভিত্তি। কিন্তু এই জীবনটা একেবারেই সহজ নয়। রোজকার সম্মানটুকু নিয়ে বেঁচে থাকাটাই এখানকার মানুষের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। বেকারত্ব একটা বড় সমস্যা, জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, আর রাস্তাঘাট, পানীয় জলের মতো সাধারণ সুবিধাগুলোর অভাব তো আছেই। এই লড়াইটা শুধু পেটের নয়, এই লড়াইটা রোজকার আত্মমর্যাদার। এবার চলুন আবেগ বা অভিজ্ঞতা থেকে একটু সরে এসে আমরা সরাসরি সংখ্যাগুলোর দিকে তাকাই। ২০২৩ সালের ভোটের ফলাফল কিন্তু শুধু কয়েকটা সংখ্যা নয়, এটা চাউমানুর মানুষের পাঠানো একটা খুব জোরালো বার্তা। সংখ্যাগুলো আসলে কি বলতে চাইছে, আসুন সেই গল্পটা শোনা যাক। এই চার্টটা ভালো করে দেখুন। ২০২৩ নির্বাচনে বিজেপি জিতেছে ৪১.৮৫% ভোট পেয়ে, কিন্তু ঠিক তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে টিপ্রামোথা প্রায় ৩৪.৫% ভোট নিয়ে। আর এক সময়ের প্রধান শক্তি সিপিআইএম নেমে এসেছে মাত্র ১৮.৬১%। এই সংখ্যাগুলো একটা জিনিস খুব পরিষ্কার করে দিচ্ছে, মানুষ কোনো একটা দলকে চোখ বন্ধ করে সমর্থন দেয়নি, রায়টা বিভক্ত। আর এই বিভাজনটা কতটা গভীর তাই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। জয়ের ব্যবধান ছিল মাত্র ২৮৯৯ ভোট। ভাবা যায়, এটা কোনো বড়সড় জয় নয়, বরং এটা একটা পরিষ্কার সংকেত যে ভোটাররা কতটা বিভক্ত। সামান্য কিছু ভোট এদিক ওদিক হলেই ফলাফলটা পুরোপুরি পাল্টে যেতে পারত। তো এই সব সংখ্যা থেকে আমরা কি বুঝতে পারছি? দুটো খুব স্পষ্ট সিগন্যাল উঠে আসছে। প্রথমটা হলো উপজাতীয় ভোট আর এক কাট্টা নেই, সেটা এখন ভাগ হয়ে গেছে। টিপ্রামোথার উত্থান প্রমাণ করে যে পরিচয়ের রাজনীতি একটা নতুন মাত্রা পেয়েছে। আর দ্বিতীয় সিগন্যালটা হলো বামেদের ভোট গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে নিচে। এটা হঠাৎ করে হয়নি, এটা একটা দীর্ঘ পতনের ফল। রাজনীতিতে এই ধরনের বড় পরিবর্তনের জন্য কোনো একজন নেতা বা প্রার্থীকে দায়ী করাটা খুব সোজা, কিন্তু আমরা সে পথে হাঁটব না। আসল কারণগুলো অনেক গভীরে, সিস্টেমের ভেতরে লুকিয়ে আছে। আমরা এখন ব্যক্তির ঊর্ধ্বে উঠে সেই ব্যবস্থার পরিবর্তনগুলো বিশ্লেষণ করব, যা চাউমানুর রাজনৈতিক সমীকরণকেই বদলে দিয়েছে। ২ বছর, ২ বড় ধাক্কা, যা চাউমানুর রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। ২০১৮ সালে বিজেপি প্রথমবার এই আসনে জেতে, প্রায় ৫২% ভোট পেয়ে। এটা ছিল একটা বিরাট পরিবর্তন। আর ২০২৩-এ টিপ্রামোথার আগমন লড়াইটাকে ত্রিমুখী করে দেয় আর উপজাতীয় রাজনীতির কেন্দ্রে নিজেদের প্রতিষ্ঠা করে। এই দুটো ঘটনায় এখানকার রাজনীতিক চালচিত্রকে নতুন করে এঁকে দিয়েছে। এখানে একটা কথা মনে রাখা খুব দরকার,
একটা সুস্থ গণতন্ত্রে রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে লড়াই করে ঠিকই, কিন্তু সেটা আসলে ভাবনার লড়াই, আইডিয়ার লড়াই। আর এই আলোচনাটা যখন তথ্য দিয়ে দায়িত্ব নিয়ে হয়, তখন মানুষ মাথা উঁচু করে নিজেদের ভবিষ্যৎ ঠিক করতে পারে। এটাই তো আমাদের সংবিধানের আসল স্পিরিট। বামপন্থীদের এই পতনের গল্পটা আরও পরিষ্কার হবে যদি আমরা এই সংখ্যাগুলোর দিকে তাকাই। ভাবুন, ১৯৯৩ সালে যেখানে তাদের ভোট ছিল প্রায় ৬১%, সেখানে ২০২৩-এ সেটা নেমে এসেছে ১৮.৬%। এই পতনটা একদিনে হয়নি। এই সংখ্যাগুলো শুধু ভোটের হার কমা নয়, এটা একটা লম্বা সময় ধরে মানুষের বিশ্বাস হারানোর গল্প। বেশ, এতক্ষণ তো আমরা রোগের কারণ খুঁজছিলাম, ডায়াগনোসিস করছিলাম। এবার সময়ে প্রেসক্রিপশনের, মানে সমাধানের পথ খোঁজার। রোগ যখন ধরা পড়েছে তখন তো চিকিৎসার কথাও ভাবতে হবে। কিভাবে এই হারানো বিশ্বাস আবার ফিরিয়ে আনা যায়, মানুষের সাথে আবার সংযোগ তৈরি করা যায়, চলুন সেই পথটা খোঁজা যাক। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যদি মূল সমস্যাটা হয় বিশ্বাস আর প্রাসঙ্গিকতা হারানোর, তাহলে এগোনোর পথটা কি? কিভাবে একটা রাজনৈতিক শক্তি নিজেকে আবার নতুন করে মানুষের কাছে জরুরি আর বিশ্বাসযোগ্য করে তুলতে পারে? এই প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু ভবিষ্যতের পথ নির্দেশ লুকিয়ে আছে। উত্তর পূর্ব ভারতের রাজনীতিকে বুঝতে হলে একটা জিনিস গাঁট বেঁধে নিতে হবে। এখানের রাজনীতি দুটো সুতো দিয়ে বোনা একটা কাপড়। একদিকে আছে উন্নয়নের খিদে, আর অন্যদিকে আছে নিজেদের পরিচয় বাঁচিয়ে রাখার লড়াই। যে কোনো সফল কৌশলকে এই দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে। শুধু রাস্তা বা স্কুল বানালেই হবে না, মানুষের সংস্কৃতি আর অধিকারকেও সম্মান জানাতে হবে। এবার আমরা একটা কার্যকরী পরিকল্পনার দিকে এগোচ্ছি। বলা যেতে পারে একটা নীল নকশা, যা যে কোনো নেতৃত্বকে মানুষের আস্থা ফিরে পেতে সাহায্য করতে পারে। এই জনকেন্দ্রিক কৌশলটা দাঁড়িয়ে আছে 4টি খুব সহজ কিন্তু শক্তিশালী স্তম্ভের ওপর। বিশ্বাস ফিরে পাওয়ার এই 4টি স্তম্ভ হল: প্রথমত, কাজ, মানে মানুষের জীবিকা আর কর্মসংস্থান। দ্বিতীয়ত, সুবিধা, মানে রাস্তা, জল, স্বাস্থ্য, শিক্ষার মতো মৌলিক পরিষেবা। তৃতীয়ত, অধিকার, মানে তাদের জমির অধিকার আর সাংস্কৃতিক পরিচয়ের সুরক্ষা। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্বাস, যা ছাড়া বাকি 3টে স্তম্ভই অর্থহীন। আর এই স্তম্ভগুলো কিন্তু আকাশ থেকে পড়েনি, এগুলো সরাসরি মানুষের কষ্ট, তাদের অভিযোগ থেকে উঠে এসেছে। স্লাইডে দেখুন মানুষের প্রধান উদ্বেগগুলো কি কি। বেকারত্ব, বিশেষ করে ওই 10,323 জন শিক্ষকের চাকরি হারানোর যন্ত্রণা, খারাপ রাস্তাঘাট, ভালো স্বাস্থ্য পরিষেবার অভাব, ভালো শিক্ষার অভাব, আর নিজেদের জমি ও জঙ্গলের অধিকার। প্রতিটি অভিযোগ ওই 4টি স্তম্ভের সঙ্গেই সরাসরি যুক্ত। কোনো ডেটা বা চার্ট মানুষের এই সহজ আরতিটাকে বোঝাতে পারবে না। আমাদের বাচ্চাদের স্কুলে টিচার চাই, আমাদের গ্রামে এমন রাস্তা চাই যা এক বর্ষাতেই ধুয়ে না যায়। এই সাধারণ কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে সুশাসনের আসল চাহিদা। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা একটা ভালো জীবনের মৌলিক অধিকার। কিন্তু মানুষের সমস্যা বুঝতে গিয়ে, তাদের কথা শুনতে গিয়ে আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে। বিশ্বাস তৈরির প্রথম ধাপ হল সম্মান, মানুষের ব্যক্তিগত তথ্যের সম্মান। তাদের অনুমতি বা কনসেন্ট ছাড়া সেই তথ্য ব্যবহার না করা। এটা এখন শুধু নৈতিকতা নয়, এটা আইনি দায়িত্ব, আর এটাই বিশ্বাস স্তম্ভের ভিত। আলোচনার শেষে আমরা একটা ভবিষ্যতের দিকে তাকাব। কারণ দেখুন, একটা বিভক্ত রায় বা ফ্র্যাকচার্ড ম্যান্ডেট উন্নয়নের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এটা বিভেদ বাড়ায়, কাজ আটকে দেয়। তাই লক্ষ্য হওয়া উচিত এই বিভাজনের ঊর্ধ্বে ওঠা। এই কথাটা খুব মনে রাখার মতো। বিভাজন হল উন্নয়নের ওপর ধার্য করা এক কর। যখন একটা সমাজ নিজেদের মধ্যে ভাগ হয়ে যায়, তখন উন্নয়নের গতি কমে যায়। শক্তি আর সম্পদ নষ্ট হয় নিজেদের ভেতরের লড়াইয়ে, যা আসলে মানুষের ভালো করার কাজে লাগতে পারত। তাহলে পথটা কি? চাওমানোর জন্য এমন একটা ভবিষ্যতের স্বপ্ন দেখতে হবে যেখানে রাজনৈতিক বিভেদ নয়, বরং সবার সাধারণ অর্থনৈতিক স্বার্থ, সবার সাধারণ চ্যালেঞ্জগুলোই মানুষকে এক করবে। বিভেদ নয়, একজোট হয়ে সাধারণ সমস্যার সমাধান করাই হবে এগিয়ে যাওয়ার আসল রাস্তা। কারণ দিনের শেষে একটা ভালো রাস্তা বা বাচ্চার জন্য ভালো স্কুল, এগুলো কোনো দলের হয় না, এগুলো